Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়েলকাম। দিস ইজ ইওর নীলাম্বর সাদাত ব্রো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফিক রিজিয়ন অফ সাউথ এশিয়া। এখন দক্ষিণ এশিয়ার যে জিওগ্রাফিক রিজিয়ন, আমরা দক্ষিণ এশিয়ার হিস্ট্রি পড়বো না। আমরা পড়বো হচ্ছে মানচিত্র আর কি। আমরা অনেকে মানচিত্র চিনি না। তো মানচিত্র চেনানো এবং দেশ কোথায় অবস্থিত, কোন দেশ কি করছে, এসব চেনানোর জন্য আমাদের জিওগ্রাফিক রিজিয়নটা এই পার্টটা আনা হয়েছে। তো আমরা এই পার্টে প্রথম ক্লাসটা সাউথ এশিয়ার উপরে। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সাউথ এশিয়া বলতে আমরা প্রথমত বুঝি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। তো সাউথ এশিয়ার মেন যেই চেঞ্জ মেকার দেশগুলো সেটা হচ্ছে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। এই ৩ টা দেশ দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করে। অনেকে আবার আফগানিস্তানকে দক্ষিণ এশিয়ার মধ্যে নিয়ে আসতে চায়। তবে আফগানিস্তান থেকে দক্ষিণ এশিয়ার চাইতে আফগানিস্তানটাকে দেওয়া উচিত হচ্ছে মধ্য এশিয়ার দিকে, দিলে একটু ভালো হয় আরকি। ওইদিকে বেশি প্রেফার করে আরকি। মানে এটা অনেক মরুভূমি অঞ্চল না, তো এটার মধ্যে পড়ে না আরকি। দক্ষিণ এশিয়া অনেক উর্বর এলাকা, অনেক উর্বর এবং সবুজ। আচ্ছা, তো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউর রহমান আ একটি আ পদক্ষেপ নেয়। সে পদক্ষেপটার নাম হচ্ছে সার্ক। আ তৈরি করার একটি পদক্ষেপ নেয়। তো সার্কটা হচ্ছে সাউথ এশিয়ান একটি ডেভেলপমেন্ট সংস্থা, যেটা দক্ষিণ এশিয়াকে নিয়ে তৈরি করা হয় আরকি। তো এটা তা তার জীবদ্দশাতে করা সম্ভব হয়নি। তবে পরবর্তী রাষ্ট্রপতি আ যিনি আসেন এরশাদ, তিনি কাজটিকে এগিয়ে নিয়ে যান এবং সংগঠনটা তৈরি করতে পারে। তো এখন আমরা দক্ষিণ এশিয়াকে চিনবো এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এটার মানচিত্র এবং কিভাবে অবস্থিত এবং এর জিওগ্রাফিক ভালো দিক এবং একটু ব্যাকফুট খারাপ দিকগুলো আমরা জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমত শুরু করি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ সৃষ্টি হয়েছে কিভাবে? সৃষ্টি হয়েছে এই যে গঙ্গা নদী, আ দুঃখিত, গঙ্গা নদী তার একটু নিচ দিয়ে যাবে। রাজশাহী তো ওখানে না, রাজশাহী হচ্ছে যে এখানে। আচ্ছা, আরেকটু উপরে আরকি। আচ্ছা, এই যে গঙ্গা নদী আর এই যে আসামের তিব্বতের লুসাই পাহাড় থেকে তৈরি হওয়া যেই ব্রহ্মপুত্র নদ, বর্তমান যমুনা নদী। তো এই যে ব্রহ্মপুত্র নদ ছিল একসময়। এটা এখানে ছিল, এখনো আছে। তবে ব্রহ্মপুত্র নদ একবার ভূমিকম্প হয় ব্রহ্মপুত্র নদের নিচে। তো সেখানে ভূমিকম্প হওয়ার কারণে ব্রহ্মপুত্র নদ তার যেই আগের যে রুটটা ছিল, আগের যেই পথ ছিল নদীপথ, সেটা পরিবর্তন হয়ে নতুন পথে আসে। এবং নতুন পথের একটা প্রধান ব্রহ্মপুত্র নদের প্রধান যে শাখাটা সবচেয়ে বেশি পানি আসে সেটা হচ্ছে যমুনা নদী। আর এই গঙ্গা নদী বাংলাদেশে এসেছে পদ্মা নদী। পদ্মা এবং যমুনা যেখানে মিলিত হয়, এই মিলিত হওয়ার অংশকে বলা হয় মেঘনা এবং মেঘনা নদী পরবর্তী বঙ্গোপসাগরে পতিত হয়। এখন বাংলাদেশ, চট্টগ্রাম আগে থেকেই ছিল। চট্টগ্রাম বন্দর আগে থেকেই ছিল। পাহাড়ি অঞ্চল, এটা আগে থেকেই ছিল। কিন্তু এই যে এই যে রিজন গুলা, এই যে রিজিয়ন গুলা, এই যে রিজিয়ন গুলা, এই যে নদীর আশেপাশের রিজিয়ন গুলা, এটা অনেক আ ডিজাস্টার পূর্ণ একটা এলাকা ছিল। তো হাজার, হাজার বছর যাবৎ এই যে ব্রহ্মপুত্র নদ এবং গঙ্গা নদী, এই ২ নদী, আ যেহেতু এগুলো হচ্ছে হিমাচল থেকে বা এই যে উপরে হিমালয় থেকে পানিগুলো আসতো এবং তার সাথে অনেক পলি আসতো। এই পলি আসতে, আসতে এবং সেগুলো বাংলাদেশে পতিত হতো এবং বাংলাদেশে পলি জমতে, জমতে উর্বর একটি দেশ তৈরি হয় এবং উর্বর একটি ভূমি তৈরি হয় এবং সেই ভূমি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এখন অনেকে বলে বাংলাদেশ হচ্ছে ছোট দেশ এবং এর কোনো জিওগ্রাফিক ফায়দা নেই এবং এটা অনেক ব্যাকফুট একটি দেশ। তবে তারা ভুল জানে। তারা আসলে বাংলাদেশের যে ফ্যাসিলিটি, বাংলাদেশের যে একটা আ মানে ভবিষ্যতে একটা ভালো কিছু করার যে একটা সেটা অনেক ক্ষেত্রেই আমাদের বাংলাদেশে আছে এবং ইনশাআল্লাহ আশা করা যায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটা লিডিং কান্ট্রি তে পৌঁছে যাবে ভবিষ্যতে। তো আমরা এখন বাংলাদেশের কথা বাদ দেই। চিন্তা করি নেপালকে নিয়ে। নেপাল ভদ্রলোক যেই দেশটা, এই ভদ্রলোকের উপরে আছে তিব্বত, নিচে আছে ইন্ডিয়া। এই ই নেপালের আবার যেই তিব্বতের যে অংশটা, এখানে আছে মাউন্ট এভারেস্ট এবং যেই পর্বত শৃঙ্গ দিয়ে মানে হচ্ছে একদম বরফে আচ্ছাদিত পর্বত। মানে এইদিকে ওরা কোনো মানে হচ্ছে কোনো কাজকর্ম করতে পারবে না। আবার নিচের দিকে অনেক মালভূমি আছে, অনেক হচ্ছে আ অনেক ভালো, ভালো জায়গা আছে আরকি। মানে এখানে চাষাবাদ করার মতো জায়গা আছে। ভুটান পুরোটাই পাহাড়ি অঞ্চল। পুরা ভুটান হচ্ছে পাহাড়ি অঞ্চল। কিন্তু
এই যে অঞ্চলটা সম্পূর্ণ অঞ্চল, এই অঞ্চলের মধ্যে একমাত্র বাংলাদেশই হচ্ছে আপনার চাষাবাদ করার মতো একটি ভালো জায়গা। আপনি বাংলাদেশে চাষাবাদ করতে পারবেন। বাংলাদেশে আপনি হচ্ছে অনেক মৎস্য চাষ করতে পারবেন। বাংলাদেশের মানুষের খাবারই তো হচ্ছে মাছে ভাতে বাঙালি। তো বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বেনিফিট হচ্ছে ভারত তো অনেক বড় দেশ না? ভারতের কাশ্মীর হচ্ছে এতটুকু। আর বাকিটুকু দখল করা মানে দখল করে ফেলছে। এটা হচ্ছে আপনার কাশ্মীরের অংশ ছিল, চায়না দখল করে ফেলছে। আর এতটুকু তো পুরোটা পাকিস্তান দখল করে ফেলছে। মানে আগে পাকিস্তান ছিল এতটুকু, এই এতটুকু। পরে এই পুরোটা দখল করে ফেলছে বেটায়। মানে কি বলবো, যুদ্ধ দখল করে ফেলছে। তো এটার প্রতিশোধ নেওয়ার জন্যই বাংলাদেশ তো আগে পাকিস্তানের অংশ ছিল না? তো এতটুকু জায়গায় মানে ইন্ডিয়া হারাই ফেলছে। তো এইটার বদলা হিসাবে পরে বাংলাদেশের সাথে যুদ্ধ যখন লাগছে তখন বাংলাদেশকে হেল্প করছে। আচ্ছা, তো বাংলাদেশের সবচাইতে জিওপলিটিক্যাল একটা ফায়দা হচ্ছে কি, বাংলাদেশ ইন্ডিয়ার পেটের ভেতরে। তো বাংলাদেশ যখন ইন্ডিয়ার পেটের ভেতরে, তো অনেকে মানে ইন্ডিয়ার কিন্তু এই যে মেঘালয়, আপনার আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং এইদিকে একটা আহ, ইন্ডিয়ার হচ্ছে বড় বড় বিমান ঘাঁটি আছে এবং অনেক বড় বড় সৈনিক ঘাঁটি আছে। তো ইন্ডিয়া চাইলেই বাংলাদেশকে ইনভেড করে তারা দখল করতে পারতো, চাইলেই বাংলাদেশকে ইনভেড করে দখল করতে পারতো। অ্যাম্বুশ করা একদম ইজি। আবার হচ্ছে এখানে ফেনী আছে, ফেনীকে কাট করে দিলেই পুরাটা একদম বিচ্ছিন্ন হয়ে যায়। পুরা চট্টগ্রাম, চট্টগ্রাম হিল ট্র্যাক, সিটি হিল ট্র্যাক। তো সিএইচটি, চট্টগ্রাম হিল ট্র্যাক, সিএইচটি। আচ্ছা, চট্টগ্রাম হিল ট্র্যাকটা বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পারতেছে না কেন? ইতিপূর্বে ভারত হায়দ্রাবাদ, গোয়া এবং গুজরাটের কিছু অংশ তারা দখল করেছে এবং ভিতরে আরো যেমন হচ্ছে এই যে আবার সিকিম, সিকিম তারা দখল করেছে। এভাবে আহ মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, এখানেও অনেক অঞ্চল তারা দখল করেছে। কিন্তু বাংলাদেশে পারতেছে না কেন? কারণ বাংলাদেশের অন্যান্য জেলার থেকে, যেমন হচ্ছে আপনার মধ্যপ্রদেশ অনেক বড়, উত্তরপ্রদেশ অনেক বড়, রাজস্থান আরো বড়, তারপরে হচ্ছে আপনার বিহার অনেক বড়। কিন্তু বাংলাদেশের 90% মানুষ হচ্ছে মুসলমান। আর আশেপাশে যারা আছে, যেমন ধরেন আপনার এই যে ওয়েস্ট বেঙ্গল, এরা হচ্ছে ইন্ডিয়ান দাদা বাবুরা। তো ইন্ডিয়ান যারা দাদা বাবু, এরা হচ্ছে ও নিজেদের এলিট ক্লাস মনে করতো। আর বাংলাদেশে যেগুলো মুসলমান ছিল এদেরকে বলতো লো ক্লাস। তো এই জন্য একটা ক্ল্যাশ তৈরি হয় সেই 1900 সালের দিকে যখন বঙ্গভঙ্গ হয়। তো আমরা পরবর্তীতে জানবো এই হিস্ট্রিটা। তো আমরা আপাতত আমরা হচ্ছে মানচিত্র চিনবো আর কি। ইনভেট করতে পারতেছে না কেন? একে তো 90% মুসলমান, তার ভিতরে আবার দেখা যায় 70% মানে হচ্ছে ওই যে দেশের জন্য মৃত্যুবরণ করার জন্য একদম বয়ে আছে আর কি। এদের কাজই হলো মানে জীবন তো জীবনের মতো হচ্ছে, কিন্তু দেশের জন্য তারা জীবন দিতে পারে, এই অবস্থা। আবার সেনাবাহিনী আছে অনেক আর কি। আবার বাংলাদেশের সবচাইতে স্ট্র্যাটেজিক একটা প্লাস পয়েন্ট হচ্ছে, বাংলাদেশের থেকে এখানে আমরা হচ্ছে একটু জুম করলে দেখা যাবে যে, যদি আমরা জুম করি, আরেকটু জুম করে দেখেন, বাংলাদেশের এই যে আপনার একদম পঞ্চগড়ের মাথা যেখানে একদম শেষ পয়েন্ট, আবার এই নেপালের যেখানে এখানে শেষ পয়েন্ট, এই এতটুকু ছোট্ট জায়গা, এখানে দূরত্ব মাত্র 20 থেকে 22 কিলোমিটার। হিসাব করেন, 20 থেকে 22 কিলোমিটার একটা ছোট্ট জায়গা। যদি বাংলাদেশে কোনো গ্যাঞ্জাম হয়, বাংলাদেশের ভিতরে কোনো গ্যাঞ্জাম করে এবং সেটা করে ইন্ডিয়া, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণ যদি একটু কাট করে দেয়, তাহলে ভারতের সম্পূর্ণ সাপ্লাই চেন বলেন সবকিছু তো যে সেভেন সিস্টার আছে সেখান থেকে একদম বিলীন হয়ে যাবে আর কি। সেভেন সিস্টার একদম হচ্ছে অরক্ষিত হয়ে যাবে আর কি। যেমনটা হয়েছিল 1971 সালে, যেমনটা 1971 সালে হয়েছিল কি, পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো ডিরেক্ট ল্যান্ড বর্ডার ছিল না, কোনো ডিরেক্ট জাহাজের কোনো আপনার কোনো পরিবহন ব্যবস্থা ছিল না। তখন 1971 সালে করেছিল কি, ভারত বলছিল আমাদের নো ফ্লাই জোন, আমরা পাকিস্তানে কোনো প্লেন বাংলাদেশে আসতে দেব দন্তন্বয়কারে না। এবং এখান থেকে তো আর হচ্ছে গ্রাউন্ড ট্রুপস পাঠানো যাচ্ছে না যে সেনাবাহিনী পাঠিয়ে দিব প্রায় 2400 কিলোমিটার দূরে, ইম্পসিবল। সেই জন্য বাংলাদেশকে তারা এত তাড়াতাড়ি মানে দখল করতে মানে এত তাড়াতাড়ি স্বাধীন করতে পারছিল আর কি। এটা সবচেয়ে প্লাস পয়েন্ট গেল। 2 নম্বর হচ্ছে ভুটান, দুঃখিত, 2 নম্বর হচ্ছে ভুটান। এই যে আমরা ভুটান, এই যে ভুটান যে দেশটা, তো ভুটানের সবচাইতে একটি প্লাস পয়েন্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ একটি দেশ ভুটান।
ভুটানে আপনার হচ্ছে এখানে আহ 2000 কত 15 সাল মনে হয়, যে 15 সালের আগ পর্যন্ত নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট ছিল না ভাই। মানে একবার মানে ওরা খাই দাই ঘুমায়, মানে ওই দেশের নিউজ হয় কেমনে যে হচ্ছে একটা রাষ্ট্র সরকার প্রধান একটি স্টেডিয়ামে খেলা দেখতে যাবে, এটা হচ্ছে ওদের প্রধান নিউজ, ফ্রন্ট পেজের একটি নিউজ। মানে এত মানে একদম মানে ইয়ে আর কি, শান্তিপূর্ণ দেশ, কোনো মানে গ্যাঞ্জাম হয় না, কোনো নিউজ হয় না। মানে ভুটান হতেছে সবকিছু আপনার চায়না দ্বারা নিয়ন্ত্রিত। এমন একটা সময় ছিল যখন ইন্ডিয়ান সেনাবাহিনী ভুটানে গিয়ে তাদের নিরাপত্তা দিত, তাদের নিজস্ব কোনো সেনাবাহিনীও ছিল না, এমন অবস্থা। কিন্তু বর্তমানে সময় পাল্টাইছে, এখন চায়না হচ্ছে ভবিষ্যতের সুপার পাওয়ার। তাই চায়না ভুটানকে নিয়ন্ত্রণ করে। নেপাল নেপালের সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে নেপালের সাথে আপনার ডাইরেক্ট ল্যান্ড যোগাযোগ আছে চায়নার সাথে। আবার নেপাল হচ্ছে কি, নেপালের একটা সময় নেপাল কিন্তু ব্রিটিশরা নেপালকে আপনার হচ্ছে কলোনাইজ করতে পারেনি। ব্রিটিশরা পুরা ভারতবর্ষ এবং পুরা দক্ষিণ এশিয়া, আফগানিস্তান, মায়ানমার সবকিছু দখল করতে পারলেও নেপালকে দখল করতে পারে দন্তন্য এগারে নেই। এখন নেপাল বর্তমান যে সাইজ, এই যে এখান থেকে নেপালের যে সাইজটা দেখা যায় না, এখান থেকে যে সাইজ, তো নেপালের যে বর্তমান নতুন একটা আপনার হচ্ছে র্যাপার একটা প্রধানমন্ত্রী আসছে, মানে জেনজি আন্দোলনের পরে যে র্যাপার মানে প্রধানমন্ত্রী হয়েছে, উনি একটা কথাই বলছে যে নেপালের হচ্ছে আপনার গ্রেটার নেপাল বলতে এরকম একটা গ্রেটার নেপালের একটা, এরকম না, আমি হচ্ছে আপনার ডাইরেক্ট ইয়াটা বলতেছি, এই নেপাল এখান থেকে শুরু করে এইভাবে দিয়ে এইভাবে অনেকটা একটা গ্রেটার নেপালের একটা তারা হচ্ছে মানচিত্র প্রকাশ করছে। তারা বলে এটা হচ্ছে গ্রেটার নেপাল। মানে তারা আবার হচ্ছে ইউপি, বিহার এবং হচ্ছে এসব অঞ্চলের জমি চাই, তারা হচ্ছে গ্রেটার নেপাল প্রতিষ্ঠা করতে চাই। যেমনটা হচ্ছে বাংলাদেশের মানুষের স্বপ্ন আছে গ্রেটার, মানে হচ্ছে সালতানাতে বাংলা। সালতানাতে বাংলা কি ছিল? সালতানাতে বাংলাতে ছিল হচ্ছে আপনার বিহার, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, উড়িষ্যা এবং এখানে হচ্ছে আপনার আ- আরাকান, এই সোজা গিয়ে আসাম, আসাম, তারপরে এদিক দিয়ে এটা ছিল সালতানাতে বাংলার অংশ। এটা এভাবে না, এভাবে আর কি, হ্যাঁ, সালতানাতে বাংলার অংশ, এভাবে। এটা ছিল সালতানাতে বাংলার ইচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ইচ্ছা না, তো হচ্ছে মানে এটা আর কি সালতানাতে বাংলা। বাংলা সালতানাত যখন ছিল তখন এটা ছিল সালতানাতে বাংলার অংশ। আর আপনার মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এটা ছিল স্বাধীন। মণিপুর, নাগাল্যান্ড এটা ছিল স্বাধীন একটি অঞ্চল। যখন ব্রিটিশরা এদেশে মানে এদেশ বলতে এই উপমহাদেশে যখন তাদের জুল জুলুম চালাচ্ছিল তখন এগুলো দখল করে আরকি। তো যখন আবার তারা ভারত ছেড়ে চলে যায়, স্বাধীনতা দিয়ে যায়, তখন আবার এগুলা ভারতের সাথে মানে একটা কাইন্ড অফ মানে জোর করে আরকি এগুলা নিজস্বভাবে নিয়ে দেওয়া হয়। মণিপুরে তো এখন পুরা ইয়া চলতেছে, যে আপনার মণিপুরে তো মানুষ এখন আগুন জ্বলতেছে। ভারতের যত আগুন না জ্বলে, সবচেয়ে বেশি জ্বলে মণিপুরে। মণিপুর মানে কোনোদিন মানে ভারতের অংশ ছিলই না আরকি। এটা মানে ধইরা চাঁদ পারাকা আরকি। মণিপুর সবসময় স্বাধীন একটা রাষ্ট্র ছিল। স্বাধীন না হলেও মণিপুরের সবকিছুর সাথে মায়ানমারের সাথে, মণিপুরের মানুষের কালচার, চেহারার আচরণ বা খাদ্যাভ্যাস সবকিছু মায়ানমারের সাথে যুক্ত। এখন আমরা হচ্ছে গ্রেটার বাংলাদেশে আসি। গ্রেটার বাংলাদেশে উড়িষ্যা ছিল। উড়িষ্যা ছিল, আপনার হচ্ছে বিহার ছিল, ওয়েস্ট বেঙ্গল ছিল, আর বাংলাদেশ তো ছিলই। সাথে ছিল কি আসাম। আমরা হচ্ছে মেঘালয়কে ধরি না, কিন্তু মেঘালয় তো আসামের নিচে না, তো মেঘালয় এটা কাইন্ড অফ বাংলাদেশের মধ্যে ধরা যায়। মেঘালয় সিলেট এগুলো একই অঞ্চল ছিল আগে, মানে আগে যখন ছিল আর কি। তো বাংলাদেশ দেখা শেষ, আমাদের মানচিত্রে দেখতে আর সমস্যা হবে না। আমরা কিন্তু মানচিত্রগুলো মনে রাখবো। মানচিত্র কখনো ভুললে হবে না, মানচিত্র সবসময় মনে রাখতে হবে। এই মানচিত্র, আপনার কেউ যদি বলে যে হচ্ছে আপনি মানচিত্রে হচ্ছে আম, বাংলাদেশ খুঁজে বের করুন, ভাই উইদিন এ 1 সেকেন্ড, উইদিন এ 1 সেকেন্ডের মধ্যে আপনাকে বাংলাদেশ খুঁজতে হবে। কিভাবে খুঁজবেন? আপনি যদি একটু বাহিরের দিকে আসেন, যেমন আমরা হচ্ছে মানচিত্রে গেলাম, যেমন এখানে বলতেছে বাংলাদেশ খুঁজে বের করেন, আপনি ঠাস করে এখানে ইন্ডিয়া, পাশে এই যে বাংলাদেশ, মানে আপনাকে কথা বলার আগে বাংলাদেশ খুঁজে বের করতে হবে। সাপোজ আপনাকে বললো হচ্ছে ভুটান খুঁজে বের করেন, আপনি হচ্ছে এইদিকে আসবেন, ঠাস করে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া এটা, আপনি ঠাস করে উপরে যাবেন, এই যে ভুটান, মালদ্বীপ, নেপাল, আপনাকে কোনো সময় দেওয়া যাবে না। মানচিত্র চেনার ক্ষেত্রে শ্রীলঙ্কা তো সবাই চেনে, মানচিত্র চেনার ক্ষেত্রে আপনাকে কোনো ভুল করা যাবে না, সময় ক্ষেপণ করা যাবে না, তাড়াতাড়ি এই মানচিত্র বের করতে হবে। আমাকে যদি এখন কেউ বলে বলো তো নরওয়ে কোথায়, আমি একদম চোখে দেখে বলবো এই যে নরওয়ে।
আমাকে যদি বলে হচ্ছে বলেন তো আম আচ্ছা আমি এখনো মানচিত্র দেখি নাই। আমি একটা দেশের নাম বলি। আম উম চাঁদ, চাঁদ নামে একটা দেশ আছে। ওকে খুঁজে বের করি। চাঁদ হচ্ছে আমি জানি এদিকে। চাঁদ, 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 চাঁদ। উম মালি, চাঁদ এই যে চাঁদ। দেখছেন? আমি কিন্তু জানি না চাঁদ কোথায় ছিল। একটু খুঁজছি। কিন্তু আমি জানি চাঁদ আশেপাশে কোথাও আছে। এই দেশের আশেপাশে কোথাও চাঁদ আছে। এগুলা কমন সেন্স এগুলো জানতেই হবে আপনাকে। ভার্সিটিতে যখন পড়বেন হিস্ট্রি নিয়ে বা কোনো হচ্ছে আপনার আ কি বলে এটাকে? ওটাকে জিওপলিটিক্স বা জিওগ্রাফি নিয়ে পড়বেন, ভূগোল নিয়ে পড়বেন। তো আপনাকে তখন এগুলো জানতে হবে ভাই। এগুলো হইতেছে একদম চোখের দেখাই। আপনার হইতেছে এখন বর্তমানে সুপার পাওয়ার কে? আমেরিকা। কিন্তু ভবিষ্যতে সুপার পাওয়ার কে? আর ভবিষ্যতে সুপার পাওয়ার কে? চায়না। তো আপনাকে চায়নার প্রত্যেকটা অঞ্চল মানে প্রত্যেকটা অঞ্চল সম্পর্কে জানতে হবে। ভবিষ্যতে সুপার পাওয়ার কে? ইরান। আপনাকে জানতে হবে। ভবিষ্যতে সবচাইতে এখন বর্তমানে পৃথিবীতে মানে আপনার কি বলে এটাকে আম টাকা-পয়সা বলেন, টেকনোলজি বলেন নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে ইউরোপ। কিন্তু ভবিষ্যতে সবচাইতে আপনার হচ্ছে বেশি ফায়দা কোথায় পাওয়া যাবে? আফ্রিকাতে। কারণ আফ্রিকাতে আপনার এখন বাংলাদেশে ১৯৯০ সালে যেরকম পরিস্থিতি ছিল, বর্তমানে আফ্রিকাতে সেম পরিস্থিতি আছে। আফ্রিকাতে আপনি কাজ করতে চাইলে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। কারণ এখানে আপনার কম্পিটিটর নাই। আপনার প্রতিদ্বন্দ্বী নাই। আপনি এখানে ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, তো আবার আসি আমরা স্লাইডে। তো আমরা যেটা নিয়ে বলতেছিলাম, আমরা হচ্ছে বাংলাদেশ শেষ করলাম, ভুটান শেষ করলাম, নেপাল শেষ করলাম। এখন আসি ইন্ডিয়ার দিকে। ইন্ডিয়া হিউজ একটা বড়, অনেক বড় একটি দেশ। তো ইন্ডিয়া এত বড় দেশ যে ইন্ডিয়া আপনার হচ্ছে ইন্ডিয়া এত বড় দেশ যে আপনি ইন্ডিয়ার দিকে যদি তাকান তাহলে হচ্ছে মানে বুঝতে পারবেন ইন্ডিয়া অনেক বড় দেশ। তো এখন আমরা জানবো ইন্ডিয়ার হচ্ছে মেইন ইন্ডিয়া আর হচ্ছে দখল করা ইন্ডিয়া। আমরা গুগল ম্যাপে এরকম একটা মানচিত্র দেখতে পাই। তবে আসলে ইন্ডিয়া হচ্ছে এরকম। আ আ আ হুম, এরকম। তারপরে হচ্ছে আবার এদিক দিয়ে হচ্ছে অরুণাচলে অনেকটা এভাবে দখল করে ফেলছে চায়না। এরকম অনেকটা দখল অনেকটা মানে এরকম আরকি অনেকটা দখল করে ফেলছে। অরুণাচল বলে না? অরুণাচলকে তো আ চায়না তো অরুণাচলকে নিজেদের অঞ্চল মনে করে। সেই অনুযায়ী দখল করে ফেলছে আরকি। তো এই এতটুকু হচ্ছে চায়না। এই যে এই অঞ্চলটাও ছিল, এটা চায়না দখল করে ফেলছে। এতটুকু ইন্ডিয়া পাকিস্তান দখল করে ফেলছে। আর এটা তো হচ্ছে আপনার এখানে পুরা তো আজাদ কাশ্মীর নামই দিয়ে দিছে। মানে এখানে আবার হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন হয় আরকি। মানে আঞ্চলিক অঞ্চল আরকি। তো এটা হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে এই যেগুলো সব দখল করে ফেলছে। এগুলো যুদ্ধ করে আর দখল করে ফেলে। ইন্ডিয়া আপনার হচ্ছে উম হুম, এটাও দিলাম। দেওয়া যায় এটা। আচ্ছা। এটা হুম, এটা হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা। এখন তো বুঝতে পারতেছে না? এই তো এই মানচিত্র এভাবে নিয়ে আসলাম। ওটাই। এটা অত দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। তাও দিয়ে দেই। আচ্ছা। এটা হলো ইন্ডিয়া। এখন ইন্ডিয়া ইন্ডিয়ার সবচাইতে একটা মানে দুর্বল দিক হচ্ছে ইন্ডিয়ার পেটের মধ্যে বাংলাদেশ। ইন্ডিয়ার একদম পেটের ভেতরে। কোনো গ্যাঞ্জাম হইলে বাংলাদেশ যদি চায়নার সাহায্য নেয়, চায়না তো বর্তমানে সুপার পাওয়ার না? তো চায়নার সাহায্য নিয়ে চায়না কিন্তু এখানে অবস্থিত। এই যে চায়না কিন্তু এখানে বেস আছে। বড়, বড় সেনাঘাঁটি আছে এখানে বড়, বড় সেনাঘাঁটি আছে। তো চায়নার সাহায্য নিয়ে বাংলাদেশ কোনদিন যদি এটা ব্লক করে দেয়, তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য একদম পুরা একটা মানে কি বলে মাঠে মারা অবস্থা হয়ে যাবে। ভবিষ্যতে হইতেও পারে বলা যায় না। তো তাহলে মাঠে মারা হয়ে যাবে। ইন্ডিয়া একে তো অনেক বড় দেশ। ইন্ডিয়াতে অনেক বড়, বড় পোর্ট আছে। যেমন হচ্ছে কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট কিন্তু এখানে। এখানে না আমাদের যেমন সমুদ্র বন্দর এখানে থাকে, যেখানে থাকে এখানে থাকে। কিন্তু কলকাতা পোর্ট হচ্ছে একটা নদী বন্দরের উপর অবস্থিত। মানে কলকাতা পোর্ট ভিতরে যায় মানে সমুদ্র থেকে ভিতরে যায় এখানে কলকাতা পোর্ট অবস্থিত। ফারাক্কা বাঁধ দিছে না আমাদের এখানে? আমাদের বাংলাদেশের মানুষকে ভাতে মারার জন্য ফারাক্কা বাঁধ দিছে। ফারাক্কা বাঁধ দেওয়ার মেইন কারণে হচ্ছে পদ্মা নদীর পানি কমায়ে ছোট্ট একটা নদীতে পানিটা এই কলকাতা বন্দরে নিয়ে আসা। যেন কলকাতা বন্দরটা মইরা না যায়। পানির অভাবে মইরা না যায়। মানে বাঙালিদের মাইরা এখানে আবার আরেক বাঙালি সাহায্য করতেছে ইন্ডিয়া। আচ্ছা, মুম্বাই, হায়দ্রাবাদ। ইন্ডিয়ার এত বড় একটা দেশ। এত বড় দেশের অনেক সমস্যা থাকে। আবার হচ্ছে অনেক ভালো দিক থাকে। ইন্ডিয়া অনেক সুন্দর একটি দেশ। আপনার অনেক এখানে আ আ বর্তমানে ইউপিতে দেখা যাচ্ছে না যে হচ্ছে আপনার অনেক মুসলমান নিধন হইতেছে, অনেক হিন্দু আ দাঁড়ায় গেছে যে তারা এই। কিন্তু ব্রিটিশ আন্দোলনে সবচাইতে ভালো যারা কাজ করছে সেটা হচ্ছে ইউপি। ইউপির মুসলমানরা। ইউপিতে একসময় মুসলমানরা ছিল যে রাম মন্দির আছে না?
আ আপনার হচ্ছে বাবরি মসজিদ ওটাও ইউপিতেই। সবকিছু ইউপিতেই হচ্ছে আরকি। রাম মন্দির মানে একসময় ইউপি ছিল আরকি মুসলমানদের হচ্ছে মুফতি-টুফতি বা বড়, বড় যেগুলা ধর্মীয় নেতা তৈরি করার কারখানা। আপনার হচ্ছে যেমন ধরো জামিয়া, বড়, বড় জামিয়া বলেন এগুলো ইউপিতে ছিল। আর আ বিহার তো এটা হিন্দুদের একটা বিহার থেকে আমাদের দেশে বিহারিরা আসছে না ১৯০০ আ আপনার হচ্ছে ৪৭-৪৮ এর যে পার্টিশন হইছে। তো এখানে যত বিহারিরা আসছে সবগুলা ছেলে ওই বিহার থেকে আসা। বুঝতে পারছি আমরা? আমাদের বলা হয় না পাকিস্তানি, ওরা আসলে পাকিস্তানি, ওরা আসলে বিহারি। এই বিহার থেকে আসছে। তো আ উড়িষ্যা তো উড়িষ্যাই। উড়িষ্যা ছিল বাংলাদেশের একটা অংশ, আগে ছিল। তারপরে আর কি? আর হচ্ছে আপনার আ পাঞ্জাব। হ্যাঁ, পাঞ্জাব সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। পাঞ্জাব জানাটা খুবই দরকার এইজন্য যে বাংলাদেশ কিভাবে পার্টিশন হয়েছে। যেমন হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল, এটা তো বাংলাদেশের একটা অংশ না? তো এটা তো হচ্ছে কালচারাল অনেক মিল আছে। তো এখানে কালচারাল অনেক মিল আছে। এভাবে পাঞ্জাবের এভাবে মিল ছিল। পাঞ্জাব পার্টিশন। তো পাঞ্জাবের এত না, পাঞ্জাব হচ্ছে অনেক বড় একটা ছিল। এইভাবে এরকম বড় ছিল। হরিয়ানা-টারিয়ানা নিয়ে পাঞ্জাব ছিল আরকি। তো পাঞ্জাবে বর্তমানে চাই কি যে পাঞ্জাব স্বাধীন পাঞ্জাব। পাঞ্জাব শিখদের হচ্ছে প্রধান তীর্থস্থান হচ্ছে পাঞ্জাব। তো পাঞ্জাবের শিখরা বর্তমানে একটি ন্যারেটিভ তৈরি করছে তারা হচ্ছে আ খালিস্তান তৈরি করবে। তো খালিস্তান তৈরি করতে যেন না পারে সেজন্যই পাঞ্জাবকে ভেঙে হরিয়ানা এবং হচ্ছে আ এইচপি তে হচ্ছে আপনার মনে হয়। আম আপনারা কমেন্ট করে জানান। আমার মনে পড়তেছে না এখন ঠিক। আপনারা কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। তো এই হরিয়ানা এবং আম আচ্ছা মনে পড়তেছে বাদ দিই ওটা। তো পাঞ্জাবকে ভেঙে এই ২ টা আপনার হচ্ছে প্রদেশে ভাগ করা হয়েছে। আর পাঞ্জাবের একটি সমস্যা হচ্ছে কি পাঞ্জাব ওই যে আপনার হচ্ছে অনেক শিখদের এলাকা। তো এইখানে থাকে শিখ আর হিন্দুরা। আর এখানে হচ্ছে মুসলমান প্রধান। তো রডক্লিফ বা রেডক্লিফ যারা ছিল এরা হচ্ছে হয়তো মানে বাংলাদেশকে ভাগ করছে যেমন এই যে ধর্মের ভিত্তিতে। আবার ইন্ডিয়ার বড়, বড় পলিটিশিয়ান যারা ছিল তারা হচ্ছে জোর করে চাপ দিয়ে আবার উল্টাপাল্টা পার্টিশন করাইছে। তো এই পার্টিশনটা হইছে আপনার ইয়ার উপরে আরকি। অনেক রক্তক্ষয়ী যুদ্ধের উপরে এই পার্টিশনটা হইছে। আপনার সমস্যা হচ্ছে ৩ টা জায়গায়। একটা হচ্ছে এখানে, এই যে এখানে আ আপনার হচ্ছে পার্টিশন হওয়ার সময় ভাগ করে উল্টাপাল্টা ভাগ করছে। আপনার গ্যাঞ্জাম সারা জীবন লেগে আছে। আবার এখানে বাংলার এখানে। এই যে একটা উল্টাপাল্টা পার্টিশন করছে, একটা গ্যাঞ্জাম লেগেই থাকে আরকি। যে সাপোজ এখানে হচ্ছে আপনার আ আ চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনার এখানে পাশে হচ্ছে মালদহ জেলা। চাঁপাইনবাবগঞ্জের প্রায় না 70% মানুষের আত্মীয়স্বজন সবাই হচ্ছে এই যে এইখানে মুর্শিদাবাদ, মালদহ এগুলাতে অবস্থিত। কিন্তু যখন এই ঝামেলা গ্যাঞ্জাম লাগে দেখা যায় যে এই আত্মীয় এই আত্মীয়কে মারতে আসে মানে ভাই ভাইকে মারতে আসে। একটা ফাউল একটা গ্যাঞ্জাম লাগা রাখছে। আবার যখন গ্যাঞ্জাম লাগে তখন দেখা যায় যে এখানকার লোক মানে একই সেম কালচার বিলং করে তারা হচ্ছে মারতে আসছে। পাঞ্জাবি তারাও পাঞ্জাবি মারতে আসছে। সবচাইতে বড় যে গ্যাঞ্জামটা আছে সেটা হচ্ছে আপনার এই ইয়াকে নিয়ে, কাশ্মীরকে নিয়ে। কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ আর এগুলো সব কাশ্মীর আরকি। এই সব কাশ্মীর এগুলা। পাকিস্তানে কি বলা হয়? সিন্ধের ভূমি না? সিন্ধু নদীর তীরেই আপনার হচ্ছে জনবসতি ছিল। সিন্ধু নদীর যে একটা সিন্ধু নদী করাচিতে পড়ে গেছে। তো এই যে সিন্ধু নদী আমি একটু সুন্দর কালি দেই না। কালি ভালো লাগতেছে না এটা। দিব হচ্ছে এই পানির কালার। তো এই যে সিন্ধু নদী, এই যে সুন্দর লাগতেছে এখন। সিন্ধু নদী। পাকিস্তান পুরা পাকিস্তান সম্পূর্ণ পাকিস্তান যে এক্সিস্ট করে এই একটা নদীর উপরে ভর কইরা। যত ক্ষেত খামার চাষাবাদ যা কিছু আছে এদিকে কিন্তু নদী কম, এদিকে কিন্তু মরুভূমি। এই বেলুচিস্তান এদিকে মরুভূমি ভাই। এদিকে পানি কম আছে। কিন্তু এই যে পানি এইদিকে এত উর্বর অঞ্চল এগুলা সবকিছু এক্সিস্ট করে এই একটা মাত্র নদীর কারণে। আর নদীগুলো উৎপত্তি কোথায়? সবগুলা জম্মু কাশ্মীর থেকে। তো পাকিস্তান যে এত গ্যাঞ্জাম করতেছে, এত কিছু করতেছে, কি জন্য করতেছে? একটা নদীর জন্য। যদি ইন্ডিয়া এই নদীগুলোর উপরে ড্যাম বসায় দেয়, যদি ইন্ডিয়া চায় নদীগুলোর উপরে আমি ড্যাম বসাই দেব, পাকিস্তান ভাই পানির অভাবে মারা যাবে। তো নিউক্লিয়ার পাওয়ার একটা দেশ, সে তো আর চাইবে না আমি মারা যাই। তো তাই তারা এত গ্যাঞ্জাম করে, এত ঝামেলা করে ইন্ডিয়ার সাথে। নয়তো পাকিস্তানের কোনো প্রয়োজন নাই ঝামেলা করার। পাকিস্তান কি ইরানের সাথে ঝামেলা করে? পাকিস্তান আফগানিস্তানের সাথে ঝামেলা করেন কারণ কি? কারণ আফগানিস্তান একটা হচ্ছে বর্তমানে গরিব একটি দেশ। আবার হচ্ছে তারা আ আ পাকিস্তানের কোনো কথা উল্টাপাল্টা কথা শোনে না। তাই তারা আক্রমণ করে। এই যে গতকাল রাতেও মনে হচ্ছে একটা হাসপাতাল আক্রমণ করছে।
তো এটা একটা ফাউল একটা মানে ডিসিশন তাদের আরকি। তো এখন আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে কাশ্মীর, এই কাশ্মীরটাকে অনেকে ধর্মীয় দিক দিয়েও বলা হয় যে মুসলমানদের একটা এলাকা। কাশ্মীরদের হচ্ছে 90% মানুষ চায় তারা পাকিস্তানের সাথে যুক্ত হবে। ঠিক আছে, তাদের ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু ইসলামাবাদ, ইসলামাবাদ আগে ছিল, এখন তো করাচি। আচ্ছা, ইসলামাবাদ বা করাচি বা পিন্ডি, রাওয়ালপিন্ডি আরকি। পাকিস্তানদের হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি। ওই যে বাংলাদেশের মাওলানা ভাসানী বলছিল না, দিল্লির শাসন থেকে মুক্ত হয়েছি পিন্ডির শাসনে হওয়ার কারণে না। তিনি বলছিল কারণ হচ্ছে পাকিস্তানে একটা দীর্ঘ সময় সেনা শাসন চলতেছিল। তো সেনা শাসন চলে কোথায়? ক্যান্টনমেন্ট থেকে। আর ক্যান্টনমেন্টের হেডকোয়ার্টার ছিল কোথায়? এই যে দিল্লিতে, আপনার হচ্ছে এই যে রাওয়ালপিন্ডিতে। যেমন ধরেন বাংলাদেশ হচ্ছে আজকে সেনাবাহিনী কু করে রাষ্ট্র ক্ষমতা দখল করলো। তখন হচ্ছে আমরা কি বলবো? ক্যান্টনমেন্ট মানে কচু ক্ষেত। মানে বাংলাদেশ সেনাবাহিনী যে হচ্ছে প্রধান যে এটা আপনার আরকি প্রধান যেখানে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, সেই এলাকার নাম হচ্ছে মানে ওই আগের এলাকার নাম ছিল কচু ক্ষেত আরকি। বর্তমানে হচ্ছে ওই যে পশ এলাকা, আ গুলশান বনানী হয়ে ধরা হয় আগে। কিন্তু ঢাকার মানুষজন কচু ক্ষেত বলে সবাই চেনে আরকি। আচ্ছা, তো এখন আমরা যদি এই যে ইসলামাবাদ এগুলা যেগুলা বলি, এগুলা সবকিছুই থাকবে না যদি না ভারত এখানে ড্যাম বসায় দেয়। ভারত তো একটা গ্যাঞ্জামওয়ালা এলাকা না, হেই সব জায়গায় গ্যাঞ্জাম করে। ভারতের কামই হলো বসতে খাইতে পারবে না, শুধু গ্যাঞ্জাম করবে। বাংলাদেশে একটা ড্যাম বসাইছে এখানে, আবার এখানে ড্যাম বসাইছে, আবার হচ্ছে এখানে ড্যাম বসাইছে। জাস্ট ড্যাম দিয়ে বাংলাদেশটাকে মাইরা লাইতেছে। আবার সে চায় পাকিস্তানে ড্যাম বসাবে। এই জন্য যে একটা কি বলে অপারেশন সিন্দুর রান করলো, কিন্তু মারটাই খাইয়া গেছে তো। প্রায় ১১ টা না কয়টা জেট পুইরা গেছে আরকি। আবার কতগুলা সেনাবাহিনী ধরা পড়ছে। মানে মাইর-টার খাই তাও লজ্জা হয় না আরকি। আচ্ছা, তারপরে তো এই যে কাশ্মীর, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আপনি এটাকে ধরুন একবার। কাশ্মীরকে পুরোটা ধরুন। এই পুরোটা কাশ্মীরকে ধরুন। ভাই, কাশ্মীর বাংলাদেশের চাইতে বড় ভাই। কত বড় দেখছো? কাশ্মীর বাংলাদেশ কোথায় কাশ্মীর, কোথায় বাংলাদেশ? আপনার মায়ানমারে নিয়ে আসলে প্রায় অর্ধেক মায়ানমার খাই ফেলবে। এত বড় কাশ্মীর। তো গ্যাঞ্জাম তো আর এমনি লাগতেছে না। কত বড় একটা এলাকা না, অঞ্চল। মানে এখানে রিসোর্স আছে না, পাহাড় আপনার হচ্ছে আ রেয়ার আর্থ মিনারেলস থাকার কথা হইতেছে, অনেকে থাকতে পারে। তো আপনাকে যদি বলা হয় আপনি পাকিস্তান খুঁজে বের করুন। চোখের দেখায় উইদিন এ ফিউ সেকেন্ড আপনি চোখের দেখায় পাকিস্তান খুঁজে বের করবেন। এবং এই যে জিও পলিটিক্স এটা আপনি মাথার মধ্যে গুঁজে নিন। দক্ষিণ এশিয়া বলতে এটাই বোঝায়। এটাকে আপনাকে মনে রাখতে হবে। এখন আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে মধ্য এশিয়ার কি বলে এটাকে যে সুপার পাওয়ারস গ্রেভিয়ার্ড। সুপার পাওয়াররা কেন এখানে আপনার হচ্ছে ইনভেড করলেও তারা কাজ করতে পারে না? কারণ হইতেছে আপনার এই আফগানিস্তান পুরোটাই হচ্ছে শুষ্ক একটা অঞ্চল অথবা বরফে ঘেরা অঞ্চল। এই যে এখানে কাবুল। আমরা ছোটবেলায় একটা গল্প পড়ছি না, কাবুলিওয়ালা? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছিল যে কাবুলিওয়ালা এখান থেকে কাবুল থেকে জিনিসপত্র নিয়ে সে কলকাতা না ঢাকা, আমি ভুলে গেছি এলাকার নামটা। কোন এলাকা যেন বলছে? আচ্ছা বাংলায় আসে আরকি। আচ্ছা বাংলায় আসে। কথা শেষ। বাংলায় আসে। কিভাবে আসছিল? আমরা জানি কি? আপনার চট্টগ্রাম যে সমুদ্র বন্দরের যে বালু, চট্টগ্রাম সি বিচ, এখান থেকে ঢাকা হয়ে একটি রুট ছিল। এই রুটটা তৈরি করছিল কে? সুরি সালতানাত। সুরি সালতানাত। আ ১ম যখন হচ্ছে বাবর আক্রমণ করে মুঘল সালতানাত, তারপরে দিল্লিকে আবার হচ্ছে জয় করে হচ্ছে সম্রাট সুরি। তার নাম অনুসারে হয় সুরি সালতানাত এবং তিনি হচ্ছে অর্থ মুদ্রার প্রচলন করেন। নাম হচ্ছে রুপি দেয়। তো রুপি এখন নাম চলে ইন্ডিয়াতে, পাকিস্তানে চলে। আর তিনি হচ্ছে রাস্তা একদম করছিল একটা মানে এটাকে বলা যায় হচ্ছে দক্ষিণ এশিয়ার সিল্ক রুট। তো এই রাস্তা এখান থেকে কাবুলে শুরু হইতো এবং কক্সবাজারে এসে শেষ হইতো। মানে বাংলাদেশ তখনও কত গুরুত্বপূর্ণ ছিল দেখছেন? তখন কত গুরুত্বপূর্ণ ছিল? তো এই যে রাস্তাটা শেষ হইছে, তো এই রাস্তাটা আ আপনার অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো কাবুল এখান থেকে এই উপরে। এখন আমরা হইছে না যে দিল্লি আক্রমণ করছে কিভাবে? আপনারা হচ্ছে অনেকেই জানেন না যে আ বা আ এই যে এই দক্ষিণ এশিয়া, এখানে যেমন বাংলাদেশে ৬ টা ঋতু চলে। কিন্তু আপনি হচ্ছে তিব্বতে যান, ঋতু হইতে পারে ২ থেকে ৩ টা বা ৪ টা সর্বোচ্চ। ঋতু হইতে পারে। ৬ টা ঋতু চলে না। কিন্তু বাংলাদেশে কেন ৬ টা ঋতু চলে? কারণ এই যে একটা হিমালয় পর্বত এখানে আছে। আপনি দেখেন এই যে আফগানিস্তানের এখান থেকে এই পর্যন্ত এগুলো হচ্ছে আপনার হিন্দুকুশ পর্বত।
হিন্দুকুশ কি? হিন্দুকুশ পর্বত হচ্ছে পাহাড়ে ঘেরা কি বলে এটাকে? বরফের পাহাড়। বরফে আচ্ছাদিত হিন্দুকুশ পর্বত। হিন্দুকুশ পর্বতে আসে হিমালয় শৃঙ্খল। এইখানে হিমালয় আছে। তারপরে আসে এই আপনার হচ্ছে অরুণাচল প্রদেশের ইয়েগুলা। তারপরে আসে এখানে আপনার বাংলাদেশের যে মাউন্টেন রেঞ্জটা এইভাবে চলে আসে। তো এসবের কারণে এই যে উত্তর দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসে আপনার বরফ পড়ে কিন্তু। তিব্বতে বরফ না পড়লেও আপনার হচ্ছে এই যে গুয়াংজু চায়নার অনেক অঞ্চলে এগুলো অঞ্চলে বরফ পড়ে আরকি। এইগুলো অঞ্চলে বরফ পড়ে। তো এই বরফ পড়ার কারণে কি ঠান্ডা বাতাসে রাশিয়া থেকে ঠান্ডা বাতাস আসে। তো ঠান্ডা বাতাসটা এই হিমালয় শৃঙ্গে এসে আটকে যায়। আর ঠান্ডা বাতাসটা এদিকে আসতে দেয় না। তার কারণে বাংলাদেশে অত্যাধিক ঠান্ডা পড়ে না। বাংলাদেশে সবচেয়ে ঠান্ডা কখন পড়ে? যখন ১ ডিগ্রি সেলসিয়াস ২ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন মানুষ থাকতে পারে না। আর বরফ পড়া শুরু করে তো তোমার হচ্ছে প্রায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে মাইনাস। ৩-৪ ডিগ্রি বা ৫ ডিগ্রি হলে আপনার বরফ পড়া শুরু করে। হালকা, হালকা বরফ আরকি। শিশিরটা মোটা হয়ে যায়। তো বাংলাদেশে এসব পড়ে না। এটা আমাদের ভালো দিক আরকি। এইজন্য বাংলাদেশের মানুষ এত ঠান্ডা কষ্টে থাকতে হয় না। তো আফগানিস্তানের এখানে অনেক বড়, বড় আপনার পাহাড় আছে। পাহাড়গুলা কেমন? হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের পাহাড়গুলা কি মাটি দিয়ে পাহাড়। বাংলাদেশের পাহাড় কিন্তু কোনো শক্ত পাথর দিয়ে তৈরি না। শিলা পাহাড় খুবই কম। চট্টগ্রামের ভিতরে একদম পাহাড়ি রেঞ্জের ভিতরে কিছু, কিছু শিলা পাহাড় আছে। তো এমনিতে যেগুলো পাহাড় পাওয়া যায় যেমন হচ্ছে যে আম শরীয়তপুর বা শরীয়তপুর না। আপনার হচ্ছে এদিকে কি জানি একটা এলাকা আছে আরকি। আপনার ইয়াতে নামটা ভুলে গেলাম রে। দাঁড়ান ১ সেকেন্ড একটু দেখে নেই। বলছি যখন একদম পুরোটা বলেই ফেলাই আরকি। আম হ্যাঁ, তো বাংলাদেশে এখানে এই যে জামালগঞ্জ, গাইবান্ধা এবং এখানে আছে শেরপুর। শেরপুরে কিন্তু অনেক পাহাড় আছে। তো শেরপুরের পাহাড়গুলা কিন্তু অনেক, অনেক বিউটিফুল আরকি শেরপুরের পাহাড়গুলা। এখানে পাহাড় দেওয়া হয় না। আচ্ছা, শেরপুরের যে পাহাড়গুলো এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি ভাই। পুরো মাটি, একদম মাটি, মাটি আরকি। কিন্তু এই যে আপনার এই যে আফগানিস্তানের যে পাহাড়গুলো এটা কিন্তু একদম ফুল অফ রকস মানে রক পাহাড় আরকি। মানে পাথুরে পাহাড়। তো এখানে আপনি যদি বম্বিং করেন হাজার, হাজার কিলো মানে ২-৩ টন মানে কয়েক হাজার টন যদি বম্ব ফালান কিচ্ছুই হতো না। তো এইজন্য এখানে আর হচ্ছে এখানে যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ, মানে এত খারাপ যোগাযোগ ব্যবস্থা ঘোড়া ছাড়া আপনার কোনো ওয়ে নাই। আপনি ট্যাংক নিয়ে যাবেন। কোন পাহাড়ের কোন চিপায় কে বইয়া থেকে আপনারে মানে মাইরা দিবে, টর্পেডো মাইরা দিবে কেউ জানে না। তো এইটা একটু রিস্ক হয়ে যায় আরকি। তো এইজন্যই আফগানিস্তানে সোভিয়েতরাও আসতে পারে নাই। আসছিল কিন্তু টিকতে পারে নাই। আমেরিকানরা পাকিস্তানের থ্রু দিয়ে আসছিল। পাকিস্তানকে হাওয়ালা কইরা তাও টিকতে পারে নাই। এখন আবার পাকিস্তান আবার এখন আক্রমণ করতেছে। আশা করে যে পাকিস্তানও টিকবে না। তো এটাই আরকি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া। এই যে দক্ষিণ এশিয়া এটা নিয়ে আলোচনা ছিল। আপনারা দক্ষিণ এশিয়াটাকে ভালো করে মনে রাখবেন। আর আমাদের পলিটিক্সটা একটু আলোচনা করা হয়েছে। পলিটিক্স আলোচনা পরে হবে। আমরা হচ্ছে জিওগ্রাফিক যে এটা আমরা শুধু আলোচনা করতে চাইছি। আর এখানে একটা কথা মিস করে ফেলছি। সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে কিন্তু চায়নার একটা ল্যান্ড বর্ডার আছে এই যেখানে। এটা চায়না না? তো চায়নার এখানে ল্যান্ড বর্ডার আফগানিস্তানের আছে। আবার আমরা অনেকে মনে করি না যে বাংলাদেশ থেকে চায়না অনেক দূরে, কিন্তু খুবই কাছে ভাই। এই যে এখানে চায়না এখানে, এই যে এখানে। আর এখানে বাংলাদেশের। খুব কাছে না? খুবই কাছে। আবার যদি আমরা হচ্ছে বাই প্লেনে যাইতে চাই, তাহলে আমরা যাবো কুমিং এ। এই যে ইউনানের রাজধানী কুমিং। অনেক সুন্দর একটি জায়গা। I love this place. এখানে অনেক সুন্দর, সুন্দর ফুল পাওয়া যায়। মানে ফুলের জন্য বিখ্যাত আরকি। অনেক সুন্দর, সুন্দর ফুল। আর ঢাকা। আমরা যদি চাই যে হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের গ্যাঞ্জাম লাগছে, আমরা ভারত যাবো না। তাহলে আমরা এই যে আপনার হচ্ছে কক্সবাজারের চেয়ে হচ্ছে বড় একটি এয়ারপোর্ট হচ্ছে ওখান থেকে আস্তে করে আরাকানের উপর দিয়ে কুমিল্লা যাবো। খুবই কাছে ভাই, দূরে না। মানে চায়না ফিউচার সুপার পাওয়ার এবং বাংলাদেশ হচ্ছে একটা বাফার জোন। বাংলাদেশকে ইন্ডিয়ারও লাগবে, ভুটানেরও লাগবে। নেপাল এবং ভুটানের সমুদ্রপথ নাই। সমুদ্রপথ না থাকার কারণে বাণিজ্যের যে একটা বিশাল অপার সম্ভাবনা, এটা বাংলাদেশ তাকে প্রোভাইড করতে পারে। বাংলাদেশ করবে কি? বড়, বড় জাহাজ দিয়ে পণ্য খালাস করবে। সেখান থেকে ছোট, ছোট জাহাজ দিয়ে আপনার পণ্যগুলো নিয়ে যাবে ব্রহ্মপুত্র নদে। এবং এখান থেকে বাই ট্রাক যাবে নেপালে, বাই নৌ যাবে ভুটানে। কত ব্যবসা ভাই! ব্যবসা পুরা ব্যবসা একটা সুযোগ। আস্তে, আস্তে ইনশাআল্লাহ আমরা আশা করি বাংলাদেশ আরো উন্নত হবে। বাংলাদেশে অনেক কিছু করা যাবে। বাংলাদেশে অনেক কিছু হবে। ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আমরা
ক্লাস আরো ভালো নেব আশা করা যায়। ১ম ক্লাস ছিল আজকে জিওগ্রাফি পলিটিক্স। কি বলতে পারছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে মাফ করে দিবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আমরা আশা করা যায় ফিউচারে আরো সুন্দর, সুন্দর ক্লাস নিব। ফিউচারে আমরা আরো ভালো ক্লাস নিতে পারব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।